রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন 29 অক্টোবর নিউটানের যাত্রাগাছিতে সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনার তদন্তে মূল অভিযুক্ত তার পরিবারের লোক বারবার অভিযোগ করছিল বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে, কিন্তু তিনি বারাসাতে আগাম জামিন নিয়ে নেন। আর সেই আগাম জামিন এবার খারিজ হলো। বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। দ্রুত বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, কলকাতা হাইকোর্টের বিচারপতি আগেই বিস্ময় প্রকাশ করেছিলেন এই ঘটনায়, যে কি করে একজন এই রকম একটা খুনের ঘটনা যার বিরুদ্ধে রয়েছে অভিযোগ রয়েছে তাকে কি করে ছাড়া হলো, অর্থাৎ কি করে আগাম জামিন দেওয়া হলো, আর এবার সেই জামিন খারিজ হলো আজ। একেবারে তাই, শুধু তাই নয়, বিচারপতি নির্দেশ দিতে গিয়ে নির্দেশনামায় এটা উল্লেখ করেছেন যে বারাসাত দায়রা বিচারকের আগাম জামিনের যে নির্দেশ, সেই বিবেচনা পরস্পর বিরোধী এবং কেস ডায়েরি এবং বাকি যে সমস্ত মেটেরিয়াল এক্ষেত্রে পুলিশ হাজির করেছিল সেগুলিকে গ্রহণ না বর্জন, এই গ্রহণ করবে না বর্জন করবে, এই দুটোর মধ্যেই পরস্পর বিরোধী একাধিক বিষয় উল্লেখিত রয়েছে এই বারাসাত দায়রা আদালতের বিচারকের যে রায়। এবং এক্ষেত্রে কার্যত ওই বিচারটা একটা বিপদগামী বিচার ছিল বলে আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিহ্নিত করে সেটাকে বাতিল করেছে। একই সঙ্গে 26শে নভেম্বর বারাসাত দায়রা আদালতের আগাম জামিন বাতিলের পাশাপাশি যেটা সুনিশ্চিতকরণ হয় 29শে নভেম্বর বিধাননগর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে, সেই নির্দেশটাকেও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট আজ নির্দেশের মধ্যে দিয়ে। এবং এক্ষেত্রে যে কেস ডায়েরি বিধাননগর পুলিশের তরফে কলকাতা হাইকোর্টের পিপি পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায় আদালতে পেশ করেন এবং যে তথ্য তুলে ধরা হয়, কার্যত পুলিশের এই অগ্রগতি বা তদন্ত এবং কেস ডায়েরিকে উল্লেখ করি বিচারপতি তার নির্দেশনামায় উল্লেখ করেছেন যে এই পুরো ঘটনাটা একটা নীল গাড়িতে প্রথমে অপহরণ করা, সেই নীলগাড়ি অপহরণ করে তার নির্দিষ্ট যে রুট এবং যাত্রাগাছি পর্যন্ত তার দেহ ফেলা, প্রত্যক্ষদর্শীর বয়ান ইতিমধ্যেই পুলিশ রেকর্ড করেছে। কাজেই প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করাই নয়, প্রত্যক্ষদর্শী যা বলছে পুলিশকে, প্রত্যক্ষদর্শীর বয়ানের সঙ্গে সংশ্লিষ্ট পয়েন্ট বা জাংশনগুলির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কিন্তু হুবহু ম্যাচ করে যাচ্ছে। কাজেই যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ধরা হয় সেটাও যেমন শৃঙ্খল আকারে সেটা ম্যাচ করছে, একই সঙ্গে প্রত্যক্ষদর্শীর বয়ানে মিলে যাচ্ছে। এবং যেভাবে বিমান সংস্থার টিকিট আদালতে পেশ করা হয়েছিল, তার তথ্য পেশ করা হয়েছিল, এই খুনের ঘটনার পর অভিযুক্ত এক্ষেত্রে প্রশান্ত বর্মন সহ বাকিরা উত্তরবঙ্গে পলায়নের চেষ্টা করেছেন এবং পালিয়েছেন বিমানে করে, এটাও সামনে এসছে। কাজে সব মিলিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে এই পুরো ঘটনাটার নেপথ্যে যিনি রয়েছেন তিনি যদি সিভিল সার্ভিস এই পদের আছেন বলে তিনি আইনকে হাতে নেবেন ঠিক করেন সেটা, এবং সেটা দেখার পর এই বিডিও প্রশান্ত বর্মন এক্ষেত্রে আদালতে যিনি বিবাদী, তিনি যদি জামিন, তার আগাম জামিন যদি মঞ্জুর হয়, এক্ষেত্রে এই বিচার ব্যবস্থার প্রতি একটা ট্র্যাভেস্টি, অর্থাৎ একটা কোথাও হাস্যরস রচনা করা হবে। কারণ যিনি ডিজাইনটা করে দিলেন তার সহযোগীদের এইভাবে এক্সিকিউট করো, তিনি রইলেন জেলের বাইরে তার সিভিল সার্ভিসের পজিশনকে সামনে রেখে, আর বাকিরা রইলেন জেলের ভিতরে। এই দুটো হতে পারে না। তাই আগাম জামিন বাতিল, একই সঙ্গে 24 নয় 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করারও নির্দেশ জারি করা হয়েছে। এবং এই নির্দেশের কপি হাতে পাওয়ার পরই বিধাননগর পুলিশের তরফেও তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ অর্ণব, আজকে বেল ক্যান্সেলেশন, যে বেলটা ছিল সেটা ক্যান্সেলেশনের অর্ডার হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে। যিনি পিটিশনার ছিলেন মিস্টার বর্মন, ওনার স্টেট এসেছিল, ক্যান্সেলেশন ছিল। আগাম জামিন এবং তারপরে যে জামিনটা উনি পেয়েছিলেন দুটোই খারিজ হয়ে গেছে। কোর্টের মেটেরিয়ালস, কেস ডায়েরি মেটেরিয়ালস দেখে কোর্টের মনে হয়েছে ক্যান্সেলেশনে, সেই জন্য ক্যান্সেলেশন করেছে। বারাসাত সেশন জর্জের কড়া সমালোচনা করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর সেদিনই বিশেষ সরকারি আইনজীবী যখন আগাম জামিন পেয়েছিলেন এই বিডিও প্রশান্ত বর্মন, সেদিনই বিভাস চট্টোপাধ্যায় বিশেষ সরকারি আইনজীবী সেদিন কি বলেছিলেন দেখুন। উনি বেল ফাইল করেছিলেন এবং সেই আবার পুরোনো গ্রাউন্ড যে উনি ছিলেন না ক্রাইমের সময়। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন। আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ, মার্ডারের সময় ছিল, এই মার্ডারে পার্টিসিপেট করেছে, প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে।
প্রতিনিধি শঙ্কর রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, আমরা দেখেছিলাম এই ঘটনার পর প্রশান্ত বর্মনের ড্রাইভার রাজু ঢালি তাকে গ্রেফতার করা হয়েছিল এবং একাধিক জনকে গ্রেফতার করেছিল, এক নেতাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তারপরেও প্রশান্ত বর্মনকে কিছুতেই ধরা যাচ্ছিল না এবং প্রশান্ত বর্মন তিনি অধরাই থেকে গেছেন, কারণ আগাম জামিন নিয়ে নিয়েছিলেন। তিনি বারবার অস্বীকার করেছিলেন এই ঘটনা, অর্থাৎ তার গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা। একেবারে দেখো, এই যে জামিন পেয়েছিল তাতে কিন্তু পরিবারের লোক ভেঙে পড়েছিল, কিন্তু আজকে যেভাবে তার জামিন নাকচ করেছে হাইকোর্ট, তাতে তার পরিবার একেবারে খুশি প্রকাশ করেছে। তার যে লোক তিনি হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনাতে যেভাবে নিউজ 18 বাংলা যেভাবে প্রত্যেকটি যে খবর আমরা ব্রেক করেছিলাম, এই যে প্রশান্ত বর্মন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের তার যে বাড়ি, এই যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়িতে যে এসেছিল, তার এভিডেন্স কিন্তু আমরা প্রথম দেখিয়েছিলাম যে তিনি সেদিন রাত্রেবেলা এসেছিলেন এবং স্বপন কামিল্লার খোঁজে তার বাড়ির লোককে হুমকি দিয়ে গেছিলেন, এবং এর পরে তথ্য থাকার পরেও তিনি যে জামিন পেয়েছিলেন তাতে পরিবারের লোক ভেঙে পড়েছিল। কিন্তু আজকে যেভাবে হাইকোর্টে তাকে তার জামিন নাকচ করেছে তাতে পরিবারের খুশি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা জানিয়েছেন নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। তার কারণ হচ্ছে যে নিউজ 18 বাংলা এই খবর একেবারে প্রথম ব্রেক করে এবং প্রত্যেকটি ঘটনার একেবারে শঙ্কর, প্রত্যেকটি খবরের আপডেট আমরা নিউজ 18 বাংলায় তুলে ধরেছিলাম। তাই প্রশান্ত বর্মনের আগাম জামিন যখন হয়েছিল তখন এই স্বপন কামিল্লার বাড়ির লোক ভেঙে পড়েছিলেন, কিন্তু আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার আগাম জামিন খারিজ করেছেন, তাতে খুশি স্বপন কামিল্লার পরিবার। সত্য তথ্য প্রমাণ থাকার পরে যখন জিলা কোর্ট দিয়ে দিয়েছে জামিন, হাইকোর্ট তো জামিন খারিজ করে দেবে। অনেক থ্যাংক ইউ টু হাইকোর্ট স্যার, হাইকোর্টে আমাকে ন্যায় দেবে। আমি চাইছি স্যার ওনার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, ফাঁসি হওয়ার উচিত। যদি ডব্লিউপিসি নিজের খুন করে ফেলে তাহলে কালকে যদি বেল নেওয়া পরে কালকে আরে কাউকে মেরে ফেলবে। শান্তনু রয়েছে আমার সঙ্গে, আরেক প্রতিনিধি, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ যে এই রকম খুনের মতো একটা ঘটনা এবং যেখানে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনের নাম বারবার উঠে আসছিল, সেখানে প্রশান্ত বর্মন বারবার তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ডোন্ট কেয়ার মনোভাব, আর তারপরেও তিনি অফিস করছিলেন, আজও অফিস গেছেন। কিন্তু এখন প্রশান্ত বর্মন কোথায়? কারণ তাকে অলরেডি বিচারপতির নির্দেশ রয়েছে বিধাননগর আদালতে আত্মসমর্পণের। দেখো, আজ কিন্তু দুবার তিনি অফিসে এসেছিলেন। একদম সকাল নাগাদ 11টা নাগাদ তাকে 5 মিনিটের মতন অফিসে দেখা গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে গিয়েছিলেন। তারপর তিনি গিয়েছিলেন রাজগঞ্জের ফাটাপুকুরে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভিডিও, এবং তারপর দীর্ঘ সময় তিনি অনুপস্থিত ছিলেন, অফিসে আসেননি। কিন্তু সন্ধ্যা নাগাদ একবার তাকে দেখা গিয়েছিল এবং তারপরেই কিন্তু তার জামিন নাকচের খবর আসে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি আবার অফিস থেকে বেরিয়ে যান। তার মোবাইল ফোনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে, তারপরে তার সঙ্গে কেউ যোগাযোগ করে উঠতে পারছেন না তিনি কোথায় গেছেন। অর্থাৎ তিনি তো থাকেন শিলিগুড়ি সংলগ্ন যে মাটিকারা রয়েছে সেখানে, তিনি সেই আবাসনে অর্থাৎ তার বাড়িতেই তিনি থাকেন। রাজগঞ্জে তিনি যে সরকারি কোয়ার্টার রয়েছে সেখানে তিনি থাকেন না এবং সরকারি কোয়ার্টারেও তিনি নেই, এবং অফিস ছাড়ার পর তিনি মাটিকারার দিকে গেছেন বলেই তার ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা জানতে পেরেছি। তার ফোন বন্ধ থাকার ফলে তিনি এই মুহূর্তে কোথায় সেই খবরও পাওয়া যাচ্ছে না। তবে তিনি আজ সকালের দিকে একবার অফিসে এসেছিলেন, তখন তিনি অনেকটাই স্বাভাবিকই ছিলেন এবং তারপর তিনি একটি স্থানীয় স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তিনি গিয়েছিলেন কোথায় সেই সম্পর্কেও কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যা নাগাদ তিনি যখন আসেন এবং মুহূর্তের মধ্যে বেরিয়ে যান, ততক্ষণে কিন্তু তার জামিন নাকচ হয়েছেন সেই সংবাদ কিন্তু আমরা টেলিভিশনের মাধ্যমে কিন্তু প্রচার হয়ে যায়, এবং যেটা মনে করা হচ্ছে যে সেই সংবাদ পাওয়ার পরেই তিনি কিন্তু অফিসে এলেও কিন্তু মুহূর্তের মধ্যে বেরিয়ে যান। কিন্তু তারপরে তিনি তার মোবাইল ফোনটি সুইচ অফ করে দিয়েছেন। এই মুহূর্তে তার মোবাইল ফোনটি সুইচ অফ রয়েছে, তার ফলে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যাচ্ছে না, এবং তিনি এই মুহূর্তে তার মাটিকারা বাড়িতেই রয়েছেন বলে যেটা একটা সূত্র জানাচ্ছেন যে তিনি রাজগঞ্জ থেকে সোজা মাটিকারাতে চলে গিয়েছিলেন এবং গত কয়েকদিন ধরে তিনি কিন্তু অফিসে আসছিলেন না। তার ফলে আজকে তার আসাটা যেরকম একটা কিছু সময়ের জন্য তার অফিসে আসা এবং তার বিকেলের দিকে কিছু মুহূর্তের জন্য আসা এবং বেরিয়ে যাওয়া, মাঝখানে তার জামিন নাকচ হয়ে যাওয়ার খবর সামনে আসা এবং তারপরে তার বেরিয়ে যাওয়ার পেছনে এই জামিন নাকচ হয়ে যাওয়ার ঘটনায় সামনে আসাকেই একটা কারণ বলে মনে করা হচ্ছে। তার সহকর্মীরা তার সাথে